আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড তোমাদের সবার সামনে নিয়ে চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা জিনতত্ত্ব চ্যাপ্টারটা পড়ব। জিনতত্ত্ব চ্যাপ্টারটা যত কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আমরা। তো সর্বপ্রথম বলে নিই, আমি পড়ানোর জন্য মেইনলি ইউজ করি উদ্ভাসের দাগানো বইয়ের পিডিএফ। সর্বপ্রথম উইলিয়াম বেটসন, তিনি জেনেটিক শব্দটি প্রচলন করেন। উইলিয়াম বেটসন জেনেটিক শব্দটি প্রচলন করেন, কিন্তু জিনতত্ত্বের আসল জনক গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল তিনি জিনতত্ত্বের জনক, কারণ তিনি জিনতত্ত্বের ওপর দুইটা সূত্র দেয়, এবং এই সূত্র দুইটা মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম নামে পরিচিত, এবং এই দুটা সূত্র জিনতত্ত্বের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। এবং গ্রেগর জোহান মেন্ডেল 34 ধরনের মটরশুঁটি নিয়ে গবেষণা করেন, এবং মটরশুঁটির বৈজ্ঞানিক নামটা জানতে হবে, সেটা পিজাম সেটিভাম মটরশুঁটির বৈজ্ঞানিক নাম। এবং মেন্ডেল কত বছর গবেষণা করেন? মেন্ডেল দীর্ঘ 7 বছর গবেষণা করেন, এবং তিনি তার গবেষণা ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। এবং মেন্ডেল তার গবেষণার পরে 1984 সালে মারা যায়। তো মারা যাওয়ার সময় কিন্তু তার গবেষণা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। প্রতিষ্ঠিত না হওয়ার পরে 16 বছর পরে, তার মৃত্যুর 16 বছর পরে, তিনজন বিজ্ঞানী, 3 দেশের ভিন্ন ভিন্ন বিজ্ঞানী, তারা কিন্তু মেন্ডেলের সূত্রটা আবার পুনরাবৃত্তি করে। তো এই 3জন বিজ্ঞানীর নামও দেখবা। তারপরে এই জন্য মেন্ডেলকে বংশগতিবিদ্যা এর জনক বলা হয়। এখন কথা মেন্ডেল কেন এত রকমের গাছ থাকতে মটরশুঁটিকেই বেছে নিল? তো তার কারণ মটরশুঁটি 1 বর্ষজীবী, মানে 1 বছর বাঁচে। দ্বিতীয় নম্বর কারণ এর আয়ুষ্কাল স্বল্প। তারপর মটরশুঁটি উভলিঙ্গ, মটরশুঁটি স্বপরাগী। তো এইগুলো যদি বুঝতে চাও তাহলে মটরশুঁটি গাছ যেহেতু 1 বছর মাত্র বাঁচে, তো সে 1 বছরের ভিতর সহজেই তার গবেষণা সমাপ্ত করতে পারবে, তার জন্যই মটরশুঁটি বেছে নিয়েছে। তারপর মটরশুঁটি গাছ যেহেতু উভলিঙ্গ, এখানে পুরুষলিঙ্গও হবে, স্ত্রীলিঙ্গ থাকবে, এই জন্য এখানে স্বপরাগণ ঘটবে, তিনি তার গবেষণা সহজেই করতে পারবেন, এই জন্য তিনি বেছে নিয়েছেন। তারপর মটরশুঁটির ফুলগুলো আকারে বড়, প্রকরণ বেশি হয়, উর্বর, এই কারণগুলোও ছিল। তারপর জিনতত্ত্বের ব্যবহৃত কতগুলো শব্দ। মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেন, এবং জিন বা ফ্যাক্টর জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। তারপর লোকাস, লোকাস যেখানে জিন অবস্থান করে, ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থান যেখানে জিন অবস্থান করে, সেই স্থানের নাম লোকাস। অ্যালিল কি? অ্যালিল সমসমস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটি কভারটির অ্যালিল বলে। হোমোজাইগাস কি? যদি দুইটা সমপ্রকৃতির হয় তাহলে হলো হোমোজাইগাস। হেটারোজাইগাস, যদি অ্যালিল দুটি অসমপ্রকৃতির হয় তাহলে তখন হেটারোজাইগাস। প্রকাট কি? প্রকাট যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা প্রকাট। আর প্রচ্ছন্ন যেটা অপ্রকাশিত থাকবে সেটাই প্রচ্ছন্ন। তারপর এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, জিনোটাইপ আর ফিনোটাইপ। এর ভিতর ফিনোটাইপ জিনিসটা মেডিকেলে আসে, 2-3 বার আসছে। জিনোটাইপ কি আর ফিনোটাইপ কি? জিনোটাইপ জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন। জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। আর ফিনোটাইপ কি? ফিনোটাইপ জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ নিয়ন্ত্রণকে ফিনোটাইপ বলে। তাহলে ফিনোটাইপ জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণ ফিনোটাইপ, আর জিনোটাইপ জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে জিনোটাইপ বলে। তারপর মেন্ডেল যে দুইটা সূত্র দিয়েছে, এর ভিতর প্রথম সূত্র হলো এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, এবং এই সূত্রে তিনি একজোড় বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর গবেষণা করেন, এবং এই সূত্রের অনুপাতটা জানা লাগবে, সেটা 3:1। তারপর দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, এখানে তিনি দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর গবেষণা করেছেন, এবং এটার অনুপাত 9:3:3:1। এটা তোমরা কিভাবে সহজে মনে রাখবা, সেটা তুমি যে মনোহাইব্রিড করেছে 3:1 পাইছো, এটারে 2 বার গুণ দিলে কিন্তু 9:3:3:1 চলে আসবে। মানে 3:1 রে তুমি যদি 2 বার গুণ দাও, 2 বার 3:1 রে গুণ দাও, তাহলে 9:3:3:1 চলে আসবে। তো এটাই। তারপরে দুইটা জিনিসও ইম্পর্টেন্ট, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। প্রথমে মনে রাখবা দুইটারই অনুপাত 1:1। তারপর দ্বিতীয় কথা মনে রাখবা, টেস্ট ক্রসের ক্ষেত্রে বংশধরগুলো হোমোজাইগাস না হেটেরোজাইগাস সেটা জানার জন্য
কোরাস করা হয়, আর ব্যাক ক্রসে শুধুমাত্র হেটেরোজাইগাস জীবের সাথে কোরাস করা হয়। আর টেস্ট ক্রসে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিষ্ট জীবের সাথে কোরাস করা হয়, কিন্তু ব্যাক ক্রসে পিতৃমাতৃবংশীয় যে কোনো এক সদস্যের সঙ্গে সংক্রমণ করা হয়। তাহলে ব্যাক ক্রসে দুইটা পিতা অথবা মাতা যে কোনো একটা সদস্যের সাথে সংক্রমণ, আর টেস্ট ক্রসে শুধুমাত্র মাতৃ বংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিষ্ট জিনের সাথে সংক্রমণ। তোমরা এই হাইলাইটগুলো, কিওয়ার্ডগুলো দেখবা, প্রশ্নের ভিতর খোঁজার চেষ্টা করবা। টেস্ট ক্রসের ভিতর অবশ্যই থাকবে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিষ্ট জীবের সাথে যে সংক্রমণ, আর ব্যাক ক্রসে থাকবে পিতৃমাতৃবংশ যে কোনো এক সদস্যের সাথে সংক্রমণ। আর এটার অনুপাত তাহলে 1:1। জিনোম, মানব দেহে জিনোম থাকে এক জোড়া বা দুইটা। তারপর আসো মেন্ডেল যে দুইটা সূত্র দিয়েছে, একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, একটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, এবং এই দুটো সূত্রের কিছু বিশেষ নাম রয়েছে, নামগুলো দেখবা, নামগুলো ইম্পর্টেন্ট। 2 নম্বর সূত্রের একটাই বিশেষ নাম, সেটা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র, মানে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটা কেন, কারণ কি, মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে দুইটা বৈশিষ্ট্যের উপর আলোচনা করা হয়েছে, যেহেতু দুইটা বৈশিষ্ট্য একের থেকে বেশি মানে অধিক, এই জন্যই তো বন্টন করা যাবে, এভাবে সহজে মনে রাখবা। এই জন্য এটা বন্টন বা মিলনের সূত্র। আর যেটা মনোহাইব্রিড ক্রস, এটা শুধুমাত্র জন্মকোষ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র। এটাকে ল অফ পিউরিটি অফ গ্যামিটস অথবা ল অফ সিগ্রেশন বলা যায়। তো এই নাম দুটা ইম্পর্টেন্ট, এই নামটা দেখবা। তারপর আসো তারপর যদি নিচের দিকে যাই, ক্রোমোজোম তত্ত্ব, বংশগতিবিদ্যার ক্রোমোজোম তত্ত্ব দিয়েছে 2জন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে শাটন, একজন হচ্ছে বোভেরি। এই 2জন বিজ্ঞানীর নাম জানলেই হয়ে যাচ্ছে এখান থেকে যে ক্রোমোজোম তত্ত্ব কারা দেয়, বিজ্ঞানী শাটন এবং বিজ্ঞানী বোভেরি। তারপর এই সূত্রগুলোর ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো প্রথম সূত্রের ব্যতিক্রম তোমরা মনে রাখবা কিভাবে সহজে, প্রথম সূত্রের ব্যতিক্রম মনে রাখবা অলস দ্বারা, সহজে মনে রাখতে পারো। অ দ্বারা অসম্পূর্ণ প্রকটতা, দন্তস্ব দ্বারা সহপ্রকটতা বা সমপ্রকটতা, আর ল দ্বারা লিথালজিন। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি একদম। অসম্পূর্ণ প্রকটতা যেটা, অনুপাত 1:2:1। সহপ্রকটতা যেটা, সমপ্রকটতা বা সহপ্রকটতা, এটার অনুপাত 1:2:1। আর লিথালজিন, এখান থেকে প্রথম একটা উঠে যাবে, শুধুমাত্র 2:1 এটার অনুপাত। অনুপাতগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে এদের উদাহরণগুলো দেখা লাগবে। এই যে অসম্পূর্ণ প্রকটতা, এর জন্য দায়ী হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। এটার উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতী, সন্ধ্যামালতীর বৈজ্ঞানিক নাম দেখবা মিরাবলিস জালাপা। তারপর আসো, তারপর যদি সম্পর্কতার অনুপাত তাহলে 1:2:1। আর এখানে উদাহরণ দেওয়া আছে কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগি, এটা হচ্ছে সমগ্র প্রকৃতার উদাহরণ, এটা দেখবা। তারপর হচ্ছে লিথালজিন হচ্ছে যেসব জিনের কারণে, যেসব জিন কোনো একটা জীবের হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, সেসব জিনকেই মূলত লিথালজিন বলে। তো লিথালজিন একটু বেশি ইম্পর্টেন্ট এই প্রথম সূত্রের ব্যতিক্রমের ভিতর থেকে। মনে রাখবা বিজ্ঞানী কোনো লুচিয়ান কোনো লিথালজিনকে সর্বপ্রথম ইঁদুরের গায়ে আবিষ্কার করেন, এবং লিথালজিনের অনুপাত 2:1। লিথালজিন যখন প্রকট অবস্থায় থাকবে তখন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস যে কোনো অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে, কিন্তু যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকবে তখন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, এটা মনে রাখবা। এবং লিথালজিন একটা মিউট্যান্ট জিন। তারপর আসো সেমি লিথাল এবং সাবভাইটাল জিন। সেমি লিথাল কি, যে লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় তাকে সেমি লিথাল জিন বলে, আর যে লিথাল জিনের প্রভাবে 50%-এর কম জীব মারা যায় তাকে সাবভাইটাল জিন। হিমোফিলিয়া এক ধরনের সেমি লিথাল জিন। আর ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী, এটা একটা সাব ভাইটাল জিন। এই একটাই উদাহরণ দেওয়া আছে, ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিন, এটা একটা সাব ভাইটাল জিন। তারপরে লিথাল জিন গঠিত কয়েকটা রোগ, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোবিলাস্টোমা, ব্র্যাকিফেলাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস, এগুলোর ভিতর সবগুলোই কিন্তু পোস্টনো লিথাল জিনের কারণে হয়ে থাকে। পোস্টনো লিথাল জিনের কারণে মাত্র 2টা ব্যতিক্রম, সবগুলো দেখো পোস্টনো লিথাল জিনের কারণে। এখন 2টা ব্যতিক্রম, 2টা হচ্ছে, একটা হচ্ছে রেটিনোবিলাস্টোমা, একটা হচ্ছে ব্র্যাকিফেলাঞ্জি। রেটিনোবিলাস্টোমা হচ্ছে প্রকট লিথাল জিনের কারণে, আর ব্র্যাকিফেলাঞ্জি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার জন্য, আর বাকি সবগুলো তাহলে পোস্টনো লিথাল জিনের কারণে।
তারপর এখান থেকে দেখবা থ্যালাসেমিয়া কি, সিকল সেল অ্যানিমিয়া কি, সিস্টিক ফাইব্রোসিস কি, রেটিনোবিলাস্টোমা কি, ব্র্যাকিফেলাঞ্জি কি, কনজেন্টাল ইকটোসিস কি, এগুলো কিন্তু সবকিছু সেমিলিথাল জিনের উদাহরণ, সাবভাইটাল জিনের উদাহরণ। তাহলে একটাই লুপ্তপ্রায় ড্রসোফিলা মাছ লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী অঙ্গ, এটাই। আর সবগুলো হচ্ছে সেমিলিথাল জিন। তো তারপর যদি যাই তাহলে আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রথমটা হচ্ছে পরিপূরক জিন, যার অনুপাত 9:7। তারপর হচ্ছে এপিস্টাসিস। এখানে দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে একটি জিন যখন অন্য আরেকটা নন এলিক জিনের কার্যকারিতায় প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে এপিস্টাসিস বলে, এবং যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। এখন এই এপিস্ট্যাটিস আবার দুই প্রকার, এটা প্রকট এপিস্ট্যাটিস আর একটা হচ্ছে দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টাসিস। এখন যেটা প্রকট এপিস্টাসিস এটার অনুপাত হচ্ছে 13:3, আর যেটা দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টাসিস এটার অনুপাত পরিপূরক প্রথমটার মতো 9:7। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে পরিপূরক জিন। এটারও এখন তোমাদের এগুলোর অনুপাত উদাহরণ দেখা লাগবে, অনুপাত আর উদাহরণ দেখলেই হচ্ছে এখান থেকে। এই যে পরিপূরক জিন, এটা দেখা যায় ল্যাথাইরাস ওডোরেটাস নামক মিষ্টি মোটরের ভিতরে। তারপর আসো এপিস্টাসিস এর ভিতর প্রকট যেটা, এটার উদাহরণ হয়তো দেওয়া নেই, দেওয়া আছে সরি, সাদা লেখন মোরগ মুরগির ভিতরে প্রকট এপিস্টাসিসের অনুপাত। তারপর হচ্ছে দৈত্যপ্রচ্ছন্ন এপিস্টাসিস, এটার অনুপাত হচ্ছে, অনুপাত না সরি, উদাহরণ হচ্ছে জন্মগত মুখ বধিরতা। এটা একটা অন্যতম উদাহরণ। এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করবা, যদি পিতা এবং মাতা দুইজনই মুখ বধির হয় তাহলে তাদের সন্তানগুলো সবাই স্বাভাবিক হবে। এটা কিন্তু এক্সামে দেওয়ার মতো একটা কোশ্চেন, তো তোমরা জিনিসটা খেয়াল রাখবা। তারপর পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে যখন অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এবং এরকম বৈশিষ্ট্যগুলো সাধারণত পরিমাণগত বৈশিষ্ট্যই হয় পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা নিয়ন্ত্রিত। যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং। এই উদাহরণগুলো একদম ছোট করে ফেলবা, কারণ এমসিকিউতে দেয়। তারপর পলিজেনিক ইনহেরিটেন্সে যদি অসম্পৃক্ততা হয় তাহলে তিনটা রোগ হতে পারে: অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস। এটা সহজে কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে অ্যাসিড দ্বারা সহজে মনে রাখতে পারো। এ দ্বারা অটিজম, সি দ্বারা ক্যান্সার, ডি দ্বারা ডায়াটম। তারপর প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের গাঢ়ত্ব তত বেড়ে যাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য। মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র, দ্বিতীয় সূত্র স্বাধীনভাবে সঞ্চালন সূত্র। আমরা আগে দেখেছি অনুপাত। এখানে যেটা বোঝার সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে অনুসরণ করবে না, কারণ যেহেতু মেন্ডেলের প্রথম সূত্র প্রথমে দেওয়া হয়েছে, প্রথমে আবিষ্কৃত হয়েছে। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রথম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই মেন্ডেলের দ্বিতীয় সূত্র অবশ্যই প্রথম সূত্রকে অনুসরণ করে। এই পার্থক্যগুলো তোমরা দেখে নিবা। অ্যালডিক জিন, নন অ্যালডিক জিনের মধ্যে পার্থক্য, অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কটার মধ্যে পার্থক্য, মনোজেনিক ইনহেরিটেন্স আর পলিজেনিক ইনহেরিটেন্সের ভিতর পার্থক্য। আমরা তো সে ধরে পড়লাম পলিজেনিক ইনহেরিটেন্সের জিনিসগুলো। এবং পলিজেনিক ইনহেরিটেন্স এটা হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, আর যেটা মনোজেনিক ইনহেরিটেন্স এটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এবং এখানে গুণবাচক বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর পলিজেনিক ইনহেরিটেন্সে পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশ পায়। মনোজেনিক ইনহেরিটেন্স হচ্ছে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে একাধিক জিন একটিমাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এবার আসলে লিঙ্গ নির্ধারণ নীতি। সেক্স ক্রোমোজোম কতটা আছে? সেক্স ক্রোমোজোম আমাদের দুইটা, মানে এক্স এবং ওয়াই, এই দুইটাই তো মানুষের সেক্স ক্রোমোজোম। আর বাদ বাকি 44টা কি অটিজম, 23 জোড়া বা 44টা অটোজোম। আর দুইটা হচ্ছে হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম। এর ভেতর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স এক্স এক্সওয়াই পদ্ধতিতে কারা লিঙ্গ নির্ধারণ করে, আর এক্স এক্স এক্সও পদ্ধতিতে কারা লিঙ্গ নির্ধারণ করে। এখানে মনে রাখবা এক্স এক্স এক্সও পদ্ধতিতে যত ধরনের পোকা আছে, পোকা পাবা যত ধরনের, সবাই কিন্তু এক্স এক্স এক্সও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করে। আর এক্স 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 ওয়াই এখানে উদাহরণ মানুষ, ড্রোসোফিলা, গাজা, তেলাকুসা। তেলাকুসা কিন্তু এক্স 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 ওয়াই, কিন্তু তেলাপোকা আবার এক্স 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 ও। কারণ আমি কি বলছি, লাস্টে যত পোকা থাকবে সবগুলো এক্স 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 ও। এটা জিরো, মানে এদের একটা ক্রোমোজোম কম থাকে। এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসছে যে ঘাস ফড়িংয়ের কোন কোন প্রাণীর
দেহে একটা ক্রোমোজোম কম থাকে, সেটা নিয়ে কোশ্চেন আসছে 23-24-এ। দেখো উত্তর ছিল ঘাস প্রণী। তো তারপর চলো, একটা উদ্ভিদেও কিন্তু এক্সো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয়। তারপর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে মাত্র 3টা। এটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। এগুলো সব এক্স জিন নিয়ন্ত্রিত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর যেটা ওয়াই জিন নিয়ন্ত্রিত সেটা হচ্ছে একমাত্র কানের লোম। ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম, এবং এটাকে বলা হয় হোল্যান্ডিক জিন। তারপর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেটা এক্স জিন নিয়ন্ত্রিত, সেটার প্রথমটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। এটা প্রথম আবিষ্কার করেন জন ডাল্টন। এই জন্য এই জন্য ডাল্টনকে এই লাল সবুজ বর্ণান্ধতার জনক বলা হয়, এবং এই জিনিসটাকে ডাল্টনিজমও বলে। এবং এর জন্য যেটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটা দেখবো হচ্ছে এর পরীক্ষাটা হচ্ছে ইশিয়ারা কালার টেস্ট। ইশিয়ারা কালার টেস্টের মাধ্যমে লাল সবুজ বর্ণান্ধতা শনাক্ত করা হয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা এমসিকিউতে হুবহু তুলে দেয়, যখন বর্ণান্ধ রোগের প্রচ্ছন্ন জিনটি বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মধ্যে পৌঁছায় তখন একে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। এটা এমসিকিউতে আসে। তো তারপর চলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া দুই ধরনের আছে, একটা ক্লাসিক হিমোফিলিয়া, একটা ক্রিসমাস বা হিমোফিলিয়া বি, একটা হিমোফিলিয়া এ। এখন হিমোফিলিয়া এ যেটা আছে এটা ফ্যাক্টর 8 এর অনুপস্থিতিতে ঘটে, আর হিমোফিলিয়া বি যেটা এটা ফ্যাক্টর 9 এর অনুপস্থিতিতে ঘটে। এবং হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ফ্যাক্টরও বলা হয়। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ, অধিকাংশ হিমোফিলিক ব্যক্তি হিমোফিলিয়া এ দ্বারা আক্রান্ত হয়। তারপর আসো, এখানে এই শকটা অনেক ইম্পর্টেন্ট। এই শকটার প্রথমে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। এটা লক্ষণ হচ্ছে লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া যখন রক্ততঞ্চন বিলম্বিত হবে সেটা হিমোফিলিয়া। তারপর মাস্কুলার ডিস্ট্রফি কি? মাস্কুলার ডিস্ট্রফি হচ্ছে পেশির অঙ্গ সঞ্চালন এবং স্বাভাবিক কাজকর্মের মধ্যে সক্ষমতা কম কম হয়ে যায়। রাতে দেখতে পায় না, ডায়াবেটিস ইনসিপিডাস। আরেকটা কিন্তু আছে ডায়াবেটিস মেলাইটাস। এখন ডায়াবেটিস ইনসিপিডাস হয় আসলে অ্যান্টিডাইরেটিক হরমোনের অভাবে, আর ডায়াবেটিস মেলিটাস যেটা এটা হয় ইনসুলিন হরমোনের অভাবে। তো ডায়াবেটিস ইনসিপিডাস এটা হয় এডিএস হরমোনের অভাবে। এডিএস মানে অ্যান্টিডাইরেটিক হরমোন, যেটা আমাদের মূত্রের পরিমাণ কমিয়ে দেয়। যেহেতু এটার অভাব হয় তার মানে মূত্রের পরিমাণ বেড়ে যায়, অস্বাভাবিক হারে মূত্র ত্যাগ হয় এটাই। তারপর ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, মানুষ অটিজম এবং ভারসাম্যহীন হয়ে যায় ফ্র্যাজাইল এক্স সিনড্রোম হলে। হাইপারট্রাইকোসিস হচ্ছে সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। টেস্টিকুলার ফেমিনাইজেশন, এটা হচ্ছে পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হবে। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই সব তোমরা অবশ্যই দেখবা, খুব ভালোভাবে দেখবা। তারপর ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা শিশুদের বেশি হয়, এবং এটা তো দেখছি পেশির অস্বাভাবিকতা, এটা ডিস্ট্রফিন জিন দ্বারা হয়ে থাকে। আর তারপর আমাদের দেহে প্রায় 3000 পেশি প্রোটিন রয়েছে। তারপর আমাদের রক্তের গ্রুপে চলে আসছি, এবিও ব্লাড গ্রুপ বা আরএস ফ্যাক্টরজনিত সমস্যা। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার সর্বপ্রথম এবিও ব্লাড গ্রুপ বা ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। এই জন্য তাকে 1930 সালে নোবেল পুরস্কারও দেওয়া হয়। আমাদের মানবদেহে প্রায় 400 ধরনের অ্যান্টিজেন আছে, এর মধ্যে 30টি সম্বন্ধে জানা গেছে, এবং এসব অ্যান্টিজেন ব্যবহার করে 21টি ব্লাড গ্রুপ আবিষ্কার করা সম্ভব হয়েছে। তারপর হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায় থাকে অ্যান্টিজেন, 2 ধরনের অ্যান্টিজেন। আর যেক্ষেত্রে রক্তরসে থাকে 2 ধরনের অ্যান্টিবডি। এখন যেটা অ্যান্টিজেনকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন, আর যেটা অ্যান্টিবডি তাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। এখন 4টা ব্লাড গ্রুপ এ বি আর ও, এই 4টা ব্লাড গ্রুপ। এই শকটা অনেক ইম্পর্টেন্স। এই শকটাতে তোমরা দেখবা প্লাজমাতে অ্যান্টিবডি কার আছে, লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন কার আছে আর কার নাই। যেমন ব্লাড গ্রুপ এ এর কি আছে, এর আছে বি অ্যান্টিবডি আছে আর অ্যান্টিজেন আছে। ব্লাড গ্রুপ বি এর বি অ্যান্টিজেন আর বি অ্যান্টিবডি। আর বি আর ও, এটা তো আমাদের একটু সমস্যা হতে পারে মনে রাখতে। সহজে মনে রাখবা হচ্ছে এবি মানে অ্যান্টিবডি। অ্যান্টিবডিতে কোনো অ্যান্টিবডি থাকবে না, মানে ব্লাড গ্রুপ এবিতে কোনো অ্যান্টিবডি থাকবে না, শুধুমাত্র অ্যান্টিজেন থাকবে, এবং অ্যান্টিজেন দুইটাই থাকবে, এ এবং বি। আর ব্লাড গ্রুপ ওতে তার হুবহু বিপরীত, এটা মনে রাখবা। তারপর সব থেকে বেশি রক্ত আছে ব্লাড গ্রুপ ও, প্রায় 37% মানব জাতির রয়েছে। তারপর রয়েছে ব্লাড গ্রুপ বি, প্রায় 32%। ব্লাড গ্রুপে 23%। সর্বনিম্ন হচ্ছে এবি, সেটা হচ্ছে মাত্র 8%। এবং এবিকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, কারণ এরা সবার রক্ত নিতে পারে। আর ও নেগেটিভ রক্তের কে বলা হয় সার্বজনীন দাতা, কারণ এরা সবাইকে রক্ত দিতে পারে। তারপর বিজ্ঞানী বার্নস্টেইন 3টা অ্যালিল আবিষ্কার করেন, এল অফ এ, এল অফ বি, এল অফ জিরো।
এখান থেকে দুটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে এবি, যেটা এবি ব্লাড গ্রুপ সম্পূর্ণ সংকর, আর যেটা ও, এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিশুদ্ধ। তারপর 1940 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার বা উইনার রেসাস বানরের দেহে আরএস রক্ত আবিষ্কার করে। রেসাস বানরের বৈজ্ঞানিক নামটা দেখবা, সেটা হচ্ছে ম্যাকাকা মলুটা। এটা হচ্ছে রেসাস বানরের বৈজ্ঞানিক নাম। এখন এখানে একটা জিনিস আছে যেটা এমসিকিউতে আসে অনেক, সেটা হচ্ছে সিডিই এই তিনটা বৈশিষ্ট্য হলো প্রকট, আর স্মল সিডি এই তিনটা বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন। এখন কোনটা সম্ভব কোনটা অসম্ভব? যদি ডাবল থাকে কোনো অক্ষর, সি ডাবল সি কিংবা ডাবল ডি কিংবা ডাবল ই, তাহলে সেটা অসম্ভব। আর একটা একটা থাকলে সেটা অবশ্যই সম্ভব, সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক, এগুলো থাকলে অবশ্যই সম্ভব। এখন এখান থেকে জাস্ট দুটা জিনিস দেখবা, ও নেগেটিভ সব গ্রুপকে রক্ত দিতে পারবে, আর এবি পজিটিভ সবার রক্ত নিতে পারবে, এটাই। তারপর কি কি জটিলতা দেখা দিতে পারে? রক্ত সঞ্চালনের জটিলতা, গর্ভধারণজনিত জটিলতা। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এরিথ্রোবিলাস্টোসিস ফিটালিস। যদি আরএস নেগেটিভ হয় কারো রক্ত, তাহলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এবং এই এরিথ্রোবিলাস্টোসিস ফিটালিস্টের ক্ষেত্রে মনে রাখবা এনটিডি নামক একটা ভ্যাকসিন নিতে হয় প্রথম সন্তান জন্মের 72 ঘন্টার ভিতর। তারপর তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টারটা জিনতত্ত্ব সম্পর্কে। তো আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে আমাদের প্রথম থেকে কি কি টপিক ছিল এবং আমরা কি কি টপিক পড়েছি। সর্বপ্রথম ছিল উইলিয়াম বেটসন, তিনি জেনেটিক শব্দটি প্রচলন করেন। তারপর গ্রেগর জন মেন্ডেল, তাকে বলা হয় কি আধুনিক জনক, বংশগতিবিদ্যার আধুনিক জনক। তারপর যদি আসি, দুইটা সূত্র তিনি দিয়েছে, এই সূত্রগুলো মটরশুঁটি গাছ নিয়ে আবিষ্কার করেছে এবং কেন মটরশুঁটি গাছ বেছে নিয়েছে। তারপর সে এই জিনতত্ত্বের ব্যবহৃত কতগুলো শব্দ, একক, জিনোটাইপ কি ফিনোটাইপ কি, এগুলো ইম্পর্টেন্ট। অনুপাত, এক সংখ্যার, তারপর সংখ্যার অনুপাত, টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, ইম্পর্টেন্ট। তারপর নোহাইব্রিড ক্রসের ওপার নাম কি, ডায়াবেট ক্রসের ওপার নাম কি। তারপর যদি আসি, তাহলে তিনটা যে ক্রোমোজোম তত্ত্ব, এরপরে আছে বিজ্ঞানী শাটন এবং বোবেরি ক্রোমোজোম তত্ত্ব দিয়েছেন। তারপর ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম অলস দ্বারা মনে রাখছি, অসম্পূর্ণ প্রকৃতা, লিথাল জিন, সমপ্রকৃতা, অসম্পূর্ণ প্রকৃতার অনুপাত 1:2:1, সমপ্রকৃতার অনুপাত 1:2:1, লিথাল জিনের অনুপাত 2:1, অসম্পূর্ণ প্রকৃতার জন্য যাই হচ্ছে ইন্টারমিডিয়েট জিন, অসম্পূর্ণ প্রকৃতার উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী। তারপর যদি আসি সমপ্রকৃতা, এটার অনুপাত 1:2:1, এটার উদাহরণ হচ্ছে কালো বা সাদা বর্ণে আন্দালুসিয়ান মোরগ মুরগি। তারপরে লিথাল জিন, এটা বিজ্ঞানী কুয়োনো আবিষ্কার করেছে এবং লিথাল জিন সর্বপ্রথম ইঁদুরের গায়ে আবিষ্কার করা হয়। তারপর লিথাল জিনের অনুপাত 2:1। সেমি লেথাল জিন কি, সাবভাইটাল জিন কি, সেমি লেথাল জিন এর উদাহরণ কি, সাবভাইটাল জিনের উদাহরণ একটাই মাত্র রয়েছে, ড্রোসোফিলা হচ্ছে লুপ্তপ্রায় রানা সৃষ্টিকারী, এটা হচ্ছে সাবভাইটাল জিনের উদাহরণ। তারপর থ্যালাসিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, কনজেন্টাল ইকথোসিস, এগুলো সব প্রচ্ছন্ন লিথাল জিনের বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়ে থাকে। রেটিনোবিলাস্টোমা, এটাই একমাত্র যেটা প্রকট লিথাল জিনের কারণে হয়ে থাকে। আর ব্র্যাকিফেলাঞ্জি, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার জন্য হয়ে থাকে। তারপর যদি আসি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তিনটা পরিপূরক জিন। তারপর হচ্ছে এপিস্টাটিস, এপিস্টাটিসের উদাহরণ হচ্ছে দুইটা দুইটা একটা প্রকট একটা দ্বৈত প্রচ্ছন্ন। এখন যদি অনুপাত বলি, তাহলে পরিপূরক জিনের অনুপাত হচ্ছে 9:7, উদাহরণ হচ্ছে ল্যাথারাস ওডোরেটাস বা মিষ্টি মটর। তারপর এপিস্টাটিস, এটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টাটিক জিন, আর যেটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টাটিক জিন। প্রকট এপিস্টাটিস, এটার অনুপাত 13:3, আর যেটা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টাটিস ওইটার অনুপাত 9:7। এখন যেটা প্রকট এপিস্টাটিস, এটার উদাহরণ সাদা লেঘন মোরগ মুরগি, আর যেটা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টাটিস, এটার উদাহরণ হচ্ছে মুখ বধিরতা জন্মগত, এবং যদি পিতা এবং মাতা দুজনই মুখ বধির হয় তাহলে তাদের সন্তান একদম স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে। তারপর স্লো পলিজেনিক ইনহেরিটেন্স, এটা পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, মানে অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং। তারপর হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের প্রভাবে ঘটে যাওয়া রোগ, যেমন অ্যাসিড দ্বারা মনে রাখছি আমরা অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস। তারপর হচ্ছে এখানে একটা জিনিস আছে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যদি নিগ্র এবং শ্বেতাঙ্গদের বিয়ে হয় তাহলে তাদের সন্তান হবে মাঝামাঝি বর্ণের মিউলেটো। তারপর যদি আসি, তাহলে ছিল এই পার্থক্যগুলো দেখে নিবা একবার চোখের দেখা। লিঙ্গ নির্ধারণ নীতি, এখানে XXXY পদ্ধতিতে কাদের লিঙ্গ নির্ধারণ হয়? মানুষ, ড্রোসোফিলা, গাজা, তেলাকুসা। আর আমি বলেছি XX X0 পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় যত ধরনের পোকা আছে, যেমন ঘাস ফড়িং, সার পোকা, ডায়োসিরাসের
প্রাণী, তারপর হচ্ছে এটা উদ্ভিদ, ডায়োসিরাস সিনুটা এই উদ্ভিদ, এগুলোতে XX0 পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয়। তারপর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলো ছিল, তিনটা ছিল, যেটা এক্সিন নিয়ন্ত্রিত, তিনটার নাম হচ্ছে লাল সূক্ষ্মদন্ততা, হিমোফিলিয়া, ডুসেমাসকুলার ডিস্ট্রফি। আর ওয়াইজিন নিয়ন্ত্রিত শুধুমাত্র কানের লোম, এবং এটাকে হোল্যান্ডিক জিনো বলা হয়। ওয়াইজিন নিয়ন্ত্রিত কোনো বৈশিষ্ট্যকে হোল্যান্ডিক জিনো বলা হয়। এখন প্রথম যেটা ছিল লাল সবুজ বন্ধনতা, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী জন ডাল্টন, এবং এর জন্য যে পরীক্ষাটা সেটা হচ্ছে ইশিয়ালা কালার টেস্ট। তারপর যেটা ছিল তারপর ছিল হিমোফিলিয়া দুই ধরনের, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর 8-এর অভাবে, বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। হিমোফিলিয়া বি হয় ফ্যাক্টর 9-এর অভাবে, মানে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্টের অভাবে। অধিকাংশ ব্যক্তিদের হিমোফিলিয়া এ রোগ দ্বারা আক্রান্ত হয়, এটুকু জানলে হচ্ছে। তারপর বলছে এই শখটা অনেক ইম্পর্টেন্ট, এর ভিতর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, এটা হচ্ছে পেশির সঞ্চালন বা স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমে যায়। হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চন বিলম্বিত হয়। ডায়াবেটিস ইনসিপিডাস, এটা বলেছি অ্যান্টিডায়াবেটিক হরমোন যখন কমে যায় তখন অসভ্যিকারে মূত্রত্যাগ হয়, এটাই। ফ্রাজাইল এক্স সিনড্রোম, যখন অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। হাইপারট্রেকোসিস, যখন সমগ্র দেহে লম দেখা যায়। টেস্টিকুলার ফেমিনাইজেশন, পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হবে। তারপর ছিল ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, যেটা ডিস্ট্রফিন চিহ্নের কারণে হয়ে থাকে, এই অসুখটা শিশুদের বেশি হয়, এটাই। তারপর প্রায় 3000 ধরনের পেশি প্রোটিন রয়েছে। এবিও ব্লাড গ্রুপ বা আর স্পেক্টার জনিত সমস্যা, কারণ ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেন এবিও ব্লাড গ্রুপ। 1930 সালের জন্য নোবেল পুরস্কার পান, এবং 21টি ব্লাড গ্রুপ রয়েছে, তার ভিতর মানুষের 4টা প্রধান, এবং এই 4টা প্রধানের ভিতর কার অ্যান্টিজেন আছে, কার অ্যান্টিবডি আছে। এবিতে অ্যান্টিবডি নাই, আর এবিতে এ ও বি দুইটা অ্যান্টিবডি রয়েছে। ওতে এ ও বি দুইটাই অ্যান্টিবডি আছে কিন্তু অ্যান্টিজেন নাই। এটা মনে রাখবা, কার কত পার্সেন্ট রক্ত, কে সার্বজনীন গ্রহীতা, এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। তারপর হচ্ছে বিজ্ঞানী বার্নস্টাইনার যে 3টা অ্যালিল আবিষ্কার করে, এই তিনটা কোন অ্যালিলের ভিতর কোন 3টা হলে সম্ভব, কেমন হলে সম্ভব বিন্যাস, আর কেমন হলে বিন্যাস অসম্ভব, এটা বলেছি। তারপর রেসাস বনরের দেহে ম্যাকাকামূলটা, বা রেসাস বনরের দেহে বিজ্ঞানী ল্যান্ডস্টাইন এবং উইনার আরএস ফ্যাক্টর রক্ত আবিষ্কার করে, এবং আরএস যাদের নেগেটিভ তাদের কী কী সমস্যা হয়, রক্ত সঞ্চালনের জটিলতা, গর্ভধারণের জটিলতা, এবং এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এরিস্টোবিলাস্টোসিস ফিটালিস। এটার জন্য চিকিৎসা হচ্ছে অ্যান্টিবডি, এবং এটা প্রথম শিশু জন্মের 72 ঘন্টার ভিতর নিতে হয়। তো এটাই ছিল আজকে আমাদের চ্যাপ্টারটা। তো আশা করি তোমাদের একদম মাথার ভিতর গেঁথে গেছে, খুব বেশি টাইম নেই নাই। তো যদি এরকম ভিডিও চাও আরও, মানে আমাকে সাপোর্ট দিতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর একটা কমেন্টও আশা করি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।